Start. হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিফারেন্সিয়াল কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, যেগুলি সাধারণত হায়ার স্টাডিজ লেভেলের জন্য। আচ্ছা, তো ফার্স্টে আমরা দেখব যে মূল নিয়মে যখন কোনো কিছুর সমাধান হয় তখন সেটা কীভাবে হয়। আচ্ছা, তো মূল নিয়মের জন্য মূল নিয়মের মেইন শর্ত হচ্ছে বা মূল নিয়মের যেই সূত্র সেটা হচ্ছে লিমিটেশন h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। এই সূত্রটা আমাদের থাকতে হবে মাথায়। যদি আমরা এই মূল নিয়মের এই সূত্রটা মাথায় রাখি তাহলে মূল নিয়মের সাপেক্ষে আমাদের ম্যাথগুলি করা হচ্ছে একদম ইজি। আচ্ছা, তো আমরা দেখি, যদি আমাদের বলে আমরা একটা ম্যাথ করি যে ডিফারেন্সিয়েশন অফ এক্স স্কোয়ার, কী বললো, ডিফারেন্সিয়েশন অফ এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করতে। আচ্ছা, ওকে, আমরা শুরু করি। আমরা কি জানি, দ্য ডিফারেন্সিয়েশন যদি আমরা মূল নিয়মে করতে চাই কী হবে, লিমিটেশন h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। আচ্ছা, দেখ, আমরা এখানে যে এক্স স্কোয়ার দেওয়া আছে সেটাকে যদি আমরা একটা ফাংশন হিসেবে ধরে নিই, প্রথমে আমরা দেখতে পারি কি y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেটাকে একটা ফাংশন হিসেবে দেখা যায়। ওয়াইটাকে আমরা যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ধরতে পারি, ওয়াই হচ্ছে এক্সের একটা ফাংশন, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তো তাহলে আমরা কি বলতে পারি, এফ অফ এক্সের মান হচ্ছে ওয়াই আর ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, তারপরে আমরা দেখি, আমরা হচ্ছে এবার এফ অফ এক্সের মানটা পাইলাম। এবার আমরা সুন্দর মতো এফ অফ এক্স প্লাস এইচের মান নির্ণয় করি। আচ্ছা, তো এফ অফ এক্স প্লাস এইচের মান কী হবে, অর্থাৎ হচ্ছে আগে যখন এক্স ছিল, আগে এখানে এক্স ছিল, এবার এখানে এক্সের জায়গায় কী বসবে, এক্স প্লাস এইচ। তাহলে কী হবে, এক্স স্কোয়ারের জায়গায় বসবে এক্স প্লাস এইচ, যত জায়গায় এক্স আসে সেই জায়গায় বসবে এক্স প্লাস এইচ। তো এখানে এই যে এক্স ছিল, এই এক্সের জায়গায় কী বসবে, এক্স প্লাস এইচ, আর সাথে বসবে হোল স্কোয়ার। আচ্ছা, তারপর আমরা নতুন একটা নেওয়া উচিত নেই। আচ্ছা, এবার আমরা পরবর্তী পেজে আবার যাই। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা সেই মানগুলিকে এখানে বসিয়ে দিই। এফ অফ এক্স প্লাস এইচের মান আমরা পাইছিলাম এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস এফ অফ এক্সের মান আমরা পাইছি এইচ স্কোয়ার, আমাদের এই পাশে ছিল লিমিটেশন এইচ টেন্ডস টু 0 আর সাথে নিচে ছিল হচ্ছে এইচ। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি লিমিটেশন এইচ টেন্ডস টু 0, এটা এই বর্গের সূত্র যদি আমরা ভাঙি তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 2hx প্লাস এইচ স্কোয়ার মাইনাস এখানে আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এইচ। এই এক্স স্কোয়ার চলে যাবে বাদ, তাই এখানে থাকে লিমিটেশন এইচ টেন্ডস টু 0 এক্স স্কোয়ার বাদ চলে গেলে এখান থেকে আমরা একটা এইচ উপর থেকে কমন নিলে আমাদের এখানে থাকে 2x প্লাস আরেকটা এইচ বাকি থাকে, নিচে থাকে একটা এইচ, এই নিচের এইচ উপরের এইচ বাদ, তাহলে এখানে থাকতেছে লিমিটেশন এইচ টেন্ডস টু 0 2x প্লাস এইচ। এই এইচ টেন্ডস টু 0 মানে এইচের মান প্রায় 0-র কাছাকাছি,
তাহলে আমার এখানে এইচ 0 হয়ে গেলে বাকি থাকে শুধু হচ্ছে 2x, যেটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। আশা করি প্রথম ম্যাথটা আমরা খুব ইজিলি সহজেই বুঝতে পারছি, সহজ একটা ম্যাথ ছিল। আচ্ছা, তো এবার আমরা দ্বিতীয় একটা ম্যাথ করার চেষ্টা করি। আমাদের যদি বলে যে x⁴n এর ডিফারেন্সিয়েশন বের করতে, সেক্ষেত্রে আমরা কীভাবে করব। আচ্ছা, তো x⁴n এর ডিফারেন্সিয়েশন বের করার জন্য আমাদের মেনলি দ্বিপদী বিস্তৃতির একটা সমীকরণকে কাজে লাগাতে হবে। আমরা দ্বিপদী বিস্তৃতির শর্তগুলি যদি আবার একবার একটু রিপিট করি, x + h⁴n। আচ্ছা, আমরা কী জানতাম, NC। আচ্ছা, প্রথমে তো NC না লিখলেও চলে। আচ্ছা, তো ফার্স্টে আমরা এখানে জানতাম কি x + h⁴n এর জন্য ফার্স্টে এখানে আমরা প্রথমে দেখতাম হচ্ছে x⁴n। আচ্ছা, প্লাস এই যেই পাওয়ার থাকতো সেটা হচ্ছে n, আর তার সাথে থাকতো c, আর সাথে থাকতো একটা 1, আর এখানে হয়ে যেত x⁴। পাওয়ার কী হয়, এক্সের ক্ষেত্রে পাওয়ার সবসময় এক এক করে কমতে থাকবে, অর্থাৎ এখানে হবে হচ্ছে n-1। আচ্ছা, আর পরবর্তীতে এখানে যে এইচ আছে, এই এইচের সাথে এক এক করে পাওয়ার বাড়তে থাকবে। আগে ছিল দেখো এখানে h⁴, যেটা আমরা না লিখলেও চলে, কারণ h⁴ এর মান হচ্ছে 1, তাই আমরা পরবর্তীতে এখানে h⁴ হবে, সেখানে বসিয়ে দিই 1 প্লাস NC2। আবার এখানে হচ্ছে এক করে পাওয়ার কমতে থাকবে n-2, আর এখানে হয়ে যাবে x² প্লাস এভাবে করে এখানে NC3 x⁴n-3, আর এখানে হবে h³ প্লাস এরকম ডট 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 এরকম করে আমরা কি জানি যেতেই থাকবে, এবং সব শেষে আমরা পাবো একদম সবার শেষে এখানে যেই পদটা পাওয়া যাবে এরকম NC3 NC4 NC5 এরকম করে যাইতেই থাকবে, এবং সব শেষে আমরা একটা পদ পাবো, সেটা হচ্ছে NCn। আচ্ছা, আর এই যে x ছিল সেই x-এর মান কমতে 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 x⁴ হয়ে যাবে, যেটার মান হচ্ছে 1। আমরা রিপিট না করি x⁴, তাই। আর সবশেষে থাকবো হচ্ছে সর্বপ্রথম যেমন h⁴, x⁴n ছিল, সবার লাস্টে h⁴n x⁴0 হয়ে যাবে। তো x⁴0 আর না দেখলাম আমরা, তাই সবশেষ আমরা কী পাইলাম, NCn h⁴n। এটা ছিল আমাদের দ্বিপদী বিস্তৃতির একটা শর্ত আর কি, বা দ্বিপদী বিস্তৃতির সূত্রকে আমরা এভাবে করে ভাঙে লিখতাম সাধারণত আগে। এখন আমরা n = যদি 2 ধরতাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী হইতো, x + h² আচ্ছা, তাই প্রথম পদটা হইতো x² প্লাস n এর মান হচ্ছে এখানে 2। আচ্ছা, n2c1 x⁴n এর মান 2 এক করে কমতে থাকবে। প্রথমে ছিল দেখো x-এর জন্য 2 x², পরবর্তীতে পাওয়ার এক কমে x⁴2-1 হয়ে যাবে, আর h-এর পাওয়ার এক বাড়তে থাকবে, h⁴1 হয়ে যাবে প্লাস এবার হচ্ছে আবার আমরা কি জানি NC2 x⁴। এবার আমরা কি জানি, পাওয়ার হচ্ছে প্রথমবার x² ছিল, পরবর্তীতে পাওয়ার এক কমছে, এবার পাওয়ার আরও এক বেশি কমবে, আর এখানে হবে হচ্ছে h²। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এটা এইটুকুই যাবে, কারণ দেখুন আমরা এখানে কি পাইছি, প্রথমে হচ্ছে x², তারপরে 2c1, এবং পরবর্তীতে এখানে 2c2, এবং এখানে x⁴2-2, যেখানে x⁴0 হিসাব হচ্ছে। এবং আমরা কি বলছিলাম যে আমাদের প্রথমে থাকবে h⁴0, লাস্টে থাকবে x⁴0, আর 2c2 এর পরে সাধারণত কোনো মান হয় না। এই যে এখানে যেমন NCn, এই যে NCn এরপরে যেমন আর কোনো মান নেই, এখানে ঠিক একই রকমভাবে 2c2 এরপরেও আর কোনো মান থাকবে না, এবং h-এর পাওয়ার যখন হয়ে যাবে 0, এটাই হবে আমাদের লাস্ট পদ। এখানে x-এর পাওয়ার যখন হয়ে যাবে 0, সেটাই হবে আমাদের লাস্ট পদ। এখানেও x-এর পাওয়ার 0, আর আপনি দেখছেন এখানে লাস্ট পদে x-এর পাওয়ার 0 ছিল।
যেহেতু এখানে এক্সের পাওয়ার 0 নির্দেশ করতেছে, তাই এটা কি পদ, এটাই হচ্ছে আমাদের রাস্ট পদ নির্দেশ করতেছে। আচ্ছা, এভাবে করে আমরা কী করতে পারি, দ্বিপদী বিস্তৃতি করতে পারি। আচ্ছা, তো আমরা এই দ্বিপদী বিস্তৃতিটা শিখলাম। আচ্ছা, আমাদের আরও কিছু জিনিস মাথায় রাখতে হবে। NC1, আচ্ছা এটার মান কত, এটার মান হচ্ছে n। আচ্ছা, তারপর হচ্ছে NC2, এটার মান কত। আচ্ছা, এখানে যেহেতু 2, তাহলে আমি ফার্স্টেই নিচে 2টা সংখ্যা লেখা ফেলবো, 1 × 2। আচ্ছা, নিচে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা, উপরেও হবে 2টা সংখ্যা, একটা হবে n আর একটা হবে n-1। ঠিক একই রকমভাবে NC3 যদি আমি বলি, তাহলে আরও সোজা, কত, 3, তার নিচে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, 1 2 3। উপরে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা, একটা n, একটা n-1 আর একটা n-2। কয়টা সংখ্যা হইল আমাদের, 3টা সংখ্যাই হইল। এভাবে করে আমরা NC1 এর মান বের করতে পারি। আচ্ছা, NC1 এর জন্য কেন তাহলে n এর মান 1 হলো, নিচে কয়টা সংখ্যা হবে, একটা সংখ্যা, সেটা কত, 1, আর উপরে কয়টা সংখ্যা, একটা সংখ্যা, সেটা হচ্ছে n। তো n/1 মানে তো n, তাই আমরা আর এটাকে ভেঙে দেখিনি। আচ্ছা, তো NC1 দেখলাম, NC2 দেখলাম, NC3 দেখলাম। এভাবে চাইলে আমরা যে কোনো কিছুরই মান কী করতে পারি, বের করতে পারি। চাইলে আমরা যদি আমাদের যদি বড় এখানে জিজ্ঞেস করে যে NC_n এর মান কত, তাহলে আমরা এখানে কিন্তু NC_n এর মান তো বাইর করে ফেলতে পারবো একই রকমভাবে। প্রথমে আমরা কি জানি, নিচে কত পর্যন্ত যেতে থাকবে, নিচে হচ্ছে, এবার তো দেখো, এবার হচ্ছে আমাদের n সংখ্যক পর্যন্ত যাইতে থাকবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তো নির্দিষ্ট জন্য কিন্তু কোনো সংখ্যা নেই, তাহলে 1 2 3 4 5 6 n পর্যন্ত যাইতে পারবে, যেটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল। যে n পর্যন্ত, n সংখ্যক সংখ্যা পর্যন্ত যাইতে পারবে। আর উপরে n × n-1, n × n-2, এভাবে করে কমতেই থাকবে, কমতেই থাকবে, কমতেই থাকবে। এবং দেখো, সর্বপ্রথম সংখ্যা যখন, এই যে সর্বপ্রথম জিনিসটা n, এখানে কি লিখতে পারি আমরা, এখানে আমরা যদি n-0 লিখতাম, সমস্যা হইতো, কোনো সমস্যা হইতো না। দ্বিতীয় পদের জন্য দেখো n-1 হয়েছে, তৃতীয় পদে n-2 হয়েছে, তো চতুর্থ পদে কি হবে, অবশ্যই চতুর্থ পদের জন্য n-3 হইতো, পঞ্চম পদের জন্য কি হইতো, n-4 হইতো। অর্থাৎ আমরা দেখতে পেতেছি কি, যখন চতুর্থ পদ তখন n-3, যখন পঞ্চম পদ তখন n-4। তাহলে আমার যখন n সংখ্যক পদ, তখন কি হবে, n থেকে বিয়োগ কত যাবে, n থেকে, আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে দেখি তাহলে সুবিধা হবে। n থেকে এবার আমাদের কত বিয়োগ যাবে, এবার আমাদের কিন্তু আমরা কি দেখছি, যখন আমাদের চতুর্থ পদ তখন 3, যখন আমাদের পঞ্চম পদ তখন 4। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, যে সবসময় আমাদের 1 করে কম বিয়োগ যায়, অর্থাৎ এবার আমাদের বিয়োগ যাবে n-1 পদ। আমরা কি দেখতে পাইলাম, যে প্রতিবার আমাদের কি হচ্ছে, 1 করে কম বিয়োগ যাচ্ছে। তো এবার আমাদের সবশেষে গিয়ে কি হবে, n থেকে বিয়োগ হবে যততম পদ, অর্থাৎ n থেকে 1 কম যেটা, সেটাই আমাদের কী হবে, বিয়োগ হবে। আরেকবার যদি আমরা এটা ক্লিয়ার করি, যখন আমার এদের এখানে চতুর্থ পদ তখন আমার হচ্ছে n-3, যখন প্রথম পদ তখন হচ্ছে n-0, যখন দ্বিতীয় পদ তখন হচ্ছে n-1, যখন তৃতীয় পদ তখন হচ্ছে n-2। এভাবে যখন যাইতেই থাকবে, যাইতেই থাকবে, চতুর্থ পদের জন্য n-3, পঞ্চম পদের জন্য n-4, তাহলে n-তম পদের জন্য কি হবে, n থেকে বিয়োগ যাবে কত, 1 কম, তাই না, তাহলে কত হবে, n-1। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, NC_n এর মান কত, NC_n এর মান নিচে আসতেছে আমার n ফ্যাক্টোরিয়াল, আর উপরে যাচ্ছে n × n-1 × n-2 প্লাস, প্লাস না, এখানে আমাদের একটা ভুল হয়েছে, এখানে আমরা ভুলে প্লাস দিয়ে ফেলছি, এখানে কোনো প্লাস হবে না, এখানে কোনো প্লাস হবে না, এখানে সব কিন্তু গুণ আকারে ছিল। আচ্ছা, এখানেও কোনো প্লাস তো হবে না, এখানে n × n-1 × n-2 × n-3 ... সবশেষে আমরা কী পাইলাম, n, আচ্ছা,
এন হয়ে যাবে, এটা এনটা যেহেতু পজিটিভ ছিল তাই হয়ে যাবে মাইনাস এন, আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1। আচ্ছা, এটা আমরা বের করলাম হচ্ছে এনসি এন এর মান। ওকে, এবার তাহলে আমরা সুন্দর মতো এক্স টু দি পাওয়ার এন এর বের করি। এক্স টু দি পাওয়ার এন এর জন্য কীভাবে হচ্ছে আমরা বের করতে পারি, ডিফারেন্সিয়েশন করতে পারি দ্বিপদী বিস্তৃতির সাহায্য যে বললাম আমাদের লাগবে, সেটা হচ্ছে আমরা এবার দেখি। দ্বিপদী বিস্তৃতির সাহায্য লাগার আগে আমরা কি জানি, আমরা মূল নিয়মে এই ম্যাথটাও সলভ করব। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর জন্য যদি আমরা মূল নিয়মে সলভ করতে চাই, তাহলে ফার্স্টে আমাদের দিতে হবে লিমিটেশন এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ is equal to limitation h tends to 0 f of x প্লাস এইচের জায়গায় আমরা কি লিখতে পারি, আমাদের যেহেতু এক্স টু দি পাওয়ার এন, যত জায়গায় এক্স আসে কত কত বসে যাবে, এক্স প্লাস এইচ বসে যাবে। তাহলে এখানে আমি সুন্দর মতো লিখব এফ অফ এক্স প্লাস এইচের জন্য আমি লিখব এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এফ অফ এক্সের মান কত, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, এবার একটু আগে কিন্তু আমরা দেখে আসছিলাম এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন এর এই যে এই মানটার আমরা কি দেখে আসছিলাম, দ্বিপদী বিস্তৃতির সাপেক্ষে যে ভাঙ্গার যে রুলসটা বা ভাঙ্গার যে নিয়মটা, সেটা কিন্তু আমরা একটু আগেই দেখে আসছিলাম। তো আমরা সেই জিনিসটাকে ফলো করে আবার এখানে হচ্ছে বসে দিই এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন, এটাকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে ভেঙে আমরা কি পাইছিলাম, এক্স টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান, এক্স টু দি পাওয়ার এন থেকে এক করে পাওয়ার কমবে, এইচ থেকে এক করে পাওয়ার বাড়বে, প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2, আরও এক পাওয়ার কমলো, এখানে আরও এক পাওয়ার বাড়বে, এভাবে করে যেতেই থাকবে এবং সব শেষে আমরা পাবো এন সি এন এইচ টু দি পাওয়ার এন মাইনাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ। এই এক্স টু দি পাওয়ার এন, এই এক্স টু দি পাওয়ার এন বাদ, দেখো আমরা প্রতিটা থেকে কিন্তু একটা করে এইচ কমন নিতে পারি। তো আমরা যদি একটা করে এইচ কমন নিয়ে নিই, সেই ক্ষেত্রে আমার এখানে থাকতেছে এন সি ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এন সি টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2 এখানে এইচ আছে দুইটা, আমি কমন নিয়েছি একটা, আরও একটা এইচ থেকে যাবে প্লাস ডট 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 ডট, এরপর সবগুলিতে একটা একটা করে এইচ আসে, যেহেতু এখানে একটা এইচ আছে তারপর এরপরে তাতে আরও দুইটা এইচ থাকবে মানে এইচ স্কোয়ার, এরপরে তাতে তিনটা এইচ থাকবে মানে এইচ কিউব। আচ্ছা, প্লাস এখান থেকে আমরা এইচ কমন নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে এইচ টু দি পাওয়ার এন আছে, তাই আমাদের কী হয়ে যাবে এন সি এন এইচ টু দি পাওয়ার এন। আমি কিন্তু এখানে কিন্তু আমার এইচ এন সংখ্যক এইচ আছে, আমি এখানে কি করেছি এইচ কমন নিয়েছি, তাহলে আমার কী হবে, আমি কিন্তু যেহেতু এখানে এইচ কমন নিয়েছি, আমার এখানে এইচ টু দি পাওয়ার এন আছে, তাই এটা হয়ে যাবে এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1। একটা এইচ আমি এক্সট্রা কমন নিয়েছিলাম লাস্টেরটা থেকে, তাই আমি এন থেকে আবার এক বিয়োগ করে দেওয়ার মাধ্যমে সেটাকে কানেকশন ঠিক করে দিছি, সেটার মধ্যে আগের ইয়াতে নিয়ে গেছি। এইচ কিন্তু আমার দেখো এখানে আছে এন সি এন এইচ, এন সি এন এইচ টু দি পাওয়ার এন আছে, এন সি এন এইচ টু দি পাওয়ার এন আছে, কোথাও কিন্তু আমার এইচ নাই, ঠিক আছে, এইচ টু দি পাওয়ার এন আছে, কিন্তু আমি কী করছি একটা এইচ কমন নিছি, আমি একটা এইচ কমন নিছি, তো আমি যেহেতু এইচটাকে কমন নিছি, এইচ আমার কমন নেওয়ার পরে কী হবে, এখানে এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়ে যাবে।
ওকে, তারপরে আমার ডিভাইডেড বাই যে এইচ ছিল আমি সেই এইচটাকে আবার লিখি এই এইচ বাদ। ওকে, তাহলে আমার এখানে কি থাকতেছে, এইচ টেন্ডস টু জিরোর জন্য এই যে এই দ্বিতীয় পদটা জিরো হয়ে যাবে, এই রাস্তের পদটাও জিরো হয়ে যাবে, যত জায়গায় এইচ আছে সবগুলিতেই এরপরে সবগুলিতে এইচ আছে, প্রথম পদটা বাদ দিয়ে এরপর সবগুলির মধ্যে এইচ আসে, তাই এই এইচ যেহেতু জিরো তাই এরপরে সবগুলি পদই কী হয়ে যাবে, জিরো হয়ে থাকবে বা যাবে, শুধুমাত্র আমার প্রথম পদটা থাকবে, সেটা হচ্ছে NC1 x টু দি পাওয়ার n-1। ওকে, আর বাকি সব কী হয়ে গেছে, জিরো হয়ে চলে গেছে, তাই বাকি সবগুলি আর আমরা দেখলাম না। বাকি সবগুলিতে দেখো এইচ আসে একটা করে, এটাতে এইচ আসে, এরপর সবগুলিতে একটা একটা করে এইচ বাবা বেশি সংখ্যক এইচ পাবো, যেমন এটাতে একটা এইচ, এরপরে তাতে দুইটা এইচ, এরপরে তাতে তিনটে এইচ, এরকম করে এইচ সবগুলিতেই থাকবে। আর এইচ টেন্ডস টু যেহেতু জিরো, তাই এইচের মান জিরো হওয়ার কারণে এই সবগুলি কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, শুধু প্রথমটাতে কোনো এইচ নেই, তাই প্রথম মানটা শুধু থেকে গেল। আচ্ছা, আমরা কিন্তু একদম শুরুতেই পড়ে আসছিলাম NC1 এর মান কত, NC1 এর মান কিন্তু আমরা একদম শুরুতে পড়ে আসছিলাম NC1 এর মান হচ্ছে n, NC1 এর মান আমরা একদম শুরুতে পড়ে আসছিলাম n, তাহলে এটা হবে nx টু দি পাওয়ার n-1। এটাই হচ্ছে কি আমাদের এটা ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। ওকে, তারপরে ম্যাথটাতে যাই। আচ্ছা, এবার আমরা লগ এক্স, এবার আমরা ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন দেখব, ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন দেখার আগে আমাদের একটা সূত্র আগে মনে রাখতে হবে। ই টু দি পাওয়ার এইচের সূত্রটা আমরা যদি আগে একটু রিক্যাপ করি, এই ই টু দি পাওয়ার এইচের সূত্র হচ্ছে আমাদের 1 প্লাস h divided by 1 factorial plus h square divided by 2 factorial plus h cube divided by 3 factorial plus ডট এভাবে করে যেতেই থাকবে, এবং এটা যাবে হচ্ছে h টু দি পাওয়ার n পর্যন্ত ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। ওকে, আমাদের কিন্তু এই সূত্রটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারপরে আমরা যাই, আমরা হচ্ছে ই টু দি পাওয়ার কার কথা বলছিলাম, কারটা প্রমাণ করব, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন আমরা করতে চাচ্ছি। ওকে, আমরা কোন নিয়মে করব, অবশ্যই আমরা মূল নিয়মে করব, লিমিটেশন h টেন্ডস টু জিরো। ওকে, আমরা সূত্র কি জানি, f of x প্লাস h মাইনাস f of x ডিভাইডেড বাই h। ওকে, তো আমরা কি জানতাম যে যত জায়গায় এখানে f of x প্লাস h আছে, অর্থাৎ আমার এখানে x এর জায়গায় কি বসে যাবে, x প্লাস h, তাহলে এইখানে আছে আমার x, এই জায়গায় কি বসবে, x প্লাস h, তো আমি তত জায়গায় বসে দিই লিমিটেশন h টেন্ডস টু জিরো, এটা হয়ে যাবে কি ই টু দি পাওয়ার x প্লাস h মাইনাস ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই h। এরপরে লাইনে যাই আমরা, লিমিটেশন h টেন্ডস টু জিরো, এই ই টু দি পাওয়ার x প্লাস এইচকে আমরা দেখতে পারি ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার h। যেহেতু পাওয়ার দুইটা যোগ আকারে আসছে, দেখো দুইটাকে আমরা গুণ আকারে লিখতে পারি, কারণ গুণের সময় পাওয়ারে কি হয়, যোগ হয়, অর্থাৎ উপরের জিনিসটা আর এই নিচের জিনিসটা কিন্তু সেমই, উপরেরটা যোগ আকারে আসে, চাইলে আমরা এরকম আলাদা আলাদা করে গুণ আকারে দেখতে পারি। উপরে দেখো তুমি নিচেরটাকে যদি তুই একটু সিম্পলিফাই করো, নিচের এটা কি গুণ আসে না, তাহলে পাওয়ারে কী হবে, যোগ হবে, তাই ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আচ্ছা, আর এখানে থাকতেছে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, লিমিটেশন h টেন্ডস টু জিরো। ওকে, এবার আমরা দেখো এখান থেকে কিন্তু একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিতে পারি, যেটা হয় থাকে হচ্ছে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, ভালো কথা, এবার আমরা একটু এই পাশে দিয়ে করি, লিমিটেশন h টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এইচের সূত্রটা আমরা একটু আগেই রেখে আসছি, সুন্দর মতো এখানে শুধু বসিয়ে দিই, h ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট এটা যাবে হচ্ছে কত পর্যন্ত, অসীম পর্যন্ত, এটা হচ্ছে যাইতে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে n সংখ্যক পর্যন্ত যাইতে থাকবে। আমরা একটা
ব্রেকেট দিয়ে এটাকে শেষ করলাম, যেহেতু এটা যাইতেই থাকবে তাই আমরা একটা ব্রেকেট দিয়ে শেষ করলাম। আর এই যে দেখো -1 ছিল, সেই -1টা আমরা দেখলাম, এটাকে আমরা একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আলাদা করি। e⁻x এর ভিতরে যেহেতু এই পুরো পার্টটুকু আসে ডিভাইডেড বাই h। এবার দেখা যাচ্ছে এই ওয়ান বাদ চলে যাবে। আচ্ছা, তাহলে আমার থাকে কি লিমিটেশন h টেন্ডস টু 0 e⁻x। আচ্ছা, আর থাকে হচ্ছে h ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস h স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড বাই h। আচ্ছা, আমরা আরও 1-2 ঘর বেশি রেখি, বেশি খারাপ দেখা যায় না হলে এটা যেমন এটাকে দিই h³ ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে দিই আমরা প্লাস ডট 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 ডট। এবার আমরা দিই, একটু বেশি খারাপ দেখা যায়। এবার আমরা এখানে লিমিটেশন h টেন্ডস টু 0 দিই, এখানে e⁻x0 রাখি, এই সবগুলি থেকে একটা করে h বাই 1 ফ্যাক্টোরিয়াল যার মান হচ্ছে h বাই 1 ফ্যাক্টোরিয়াল যার মান হচ্ছে h। তাহলে আমি প্রথমটা থেকে একটা h কমন নিব, এটাতে থাকে হচ্ছে 1, h স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আমি একটা h কমন নিয়েছি, তার এখানে থাকি h আর এখানে থাকে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এখানে আমি শুধু একটা h কমন নিয়েছি, তার এখানে h³ ছিল, অর্থাৎ এখানে থাকি h স্কোয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখানে আমাদের ফ্যাক্টোরিয়ালটা দিতে ভুল হয়ে গেছে, দিয়ে দিই প্লাস ডট 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 যেটি থাকবে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কী হলো এখানে 1 হলো। আচ্ছা, 1 ফ্যাক্টোরিয়াল এটার মান হচ্ছে 1 ফ্যাক্টোরিয়ালের মান কত 1, তাহলে h ডিভাইডেড বাই 1 মানে h, আমি যেহেতু একটা h কমন নিয়েছি তাই আমার এখানে আসে 1 ডিভাইডেড বাই h। ওকে, এখন এই h বাদ চলে যাবে, ইকুয়াল টু লিমিটেশন h টেন্ডস টু 0। এখানে দেখো আমার এখানে 1 আছে আচ্ছা থাকুক, h টেন্ডস টু 0 অর্থাৎ যতগুলিতে h আসে সবগুলির মান কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তো দেখো এটাতে h আসে, এটাতে h আসে, এরপর সবগুলিতে h আসে, সবগুলিতে যদি h আসে সবগুলির মান 0 হয়ে যাবে। আমার এখানে শুধু আচ্ছা তারপর এটা কেন লিখতে হচ্ছে, এটা তো লিখতে হবে না, সরি বুঝিয়ে দিলে হয়ে যাচ্ছে যে লিমিটেশন h টেন্ডস টু 0 যেহেতু আসে, তাই যত জায়গায় h আসে সবগুলির মান কত, যেমন যে h ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এটার মান 0, h ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এটার মান 0, এরপর যতগুলিতে h আসে সবগুলির মানই 0, আর সবগুলিতেই একটা একটা করে h আমার আসে, তার মানে এই সবগুলির মান কি 0 0 0। তাহলে আমার এখানে শুধু থাকতেছে কি e⁻x থাকতেছে, h চলে গেছে বাদ, আর এখানে থাকতেছে কি কিন্তু একটা 1 থাকতেছে, 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 পর্যন্ত যাইতে থাকবে। তো e⁻x এর সাথে 1 গুণ করলে হবে e⁻x। এটাই হচ্ছে আমার এটার অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারলাম, খুব কঠিন লাগার কথা নয়। আচ্ছা, এবার আমরা log x এর ডিফারেন্সিয়েশন দেখব। ওকে, তো এবার আমরা কী করবো, এবার হচ্ছে আমরা তো log x এর ডিফারেন্সিয়েশন যদি দেখি, তার আগে আমাদের একটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যদি মনে রাখতে হবে যে লগ আর হচ্ছে ln এই দুইটাকে আমরা কিন্তু ভিন্ন হিসেবে নাও জানতে পারি। লগ আর lnকে আমরা কিন্তু একই জিনিস হিসেবে কোনো সময় ধরতে পারি, অর্থাৎ কোনো একটা সময় মানে দেওয়া আছে লগ, আমরা কিন্তু সেটাকে ln হিসেবেও ব্যবহার করতে পারি। আবার কখনো আমার দেওয়া আছে ln, সেটাকে চাইলে কিন্তু আমরা সেই লগের ভিত্তি হিসেবেও ব্যবহার করতে পারি। আমাদের এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় থাকতে হবে। লগ আর ln কিন্তু এক্ষেত্রে আমাদের অবশ্যই সাহায্য করে বা একই ভিত্তি হিসেবে কাজ করে। তো আসি আমরা কার এবার ডিফারেন্সিয়েশন করব, লগ এক্সের ডিফারেন্সিয়েশন এবার আমরা করব। ওকে, আচ্ছা আমরা লগ এক্সের ডিফারেন্সিয়েশন শুরু করার আগে আমরা কী জানি, আমরা অবশ্যই মূল নিয়মে করব। তাহলে লিমিটেশন h টেন্ডস টু 0
f of x plus h minus f of x divided by h limitation h tends to 0 f of x plus h মানে কত হবে log x plus h minus log f of x মানে হচ্ছে log x divided by h আচ্ছা এখানে আমার ফাংশন কোনটা log x তাই f of x এটা হচ্ছে একটা যেই ফাংশন এটার মান কত log x অবশ্যই f of x এর মান কত ফাংশনটার মান হচ্ছে log x ওকে আমরা সীমাবদ্ধ মান বসাই দিলাম আচ্ছা এখন আমরা কি জানি log এর ক্ষেত্রে যখন মাইনাস থাকে তখন সেটা কি লেখা যায় ভাগ হিসেবে লেখা যায় যেমন এটা যদি আমরা একটু চিন্তা করি যে log a minus log b এটাকে চাইলে কিন্তু আমরা কি লিখতে পারি log a by b আবার যদি যোগ আকারে থাকে log a plus log b সেটাকে চাইলে আমরা কি লিখতে পারি log a into b তো log এর ক্ষেত্রে আমরা যখন মাইনাস থাকে তখন সেটাকে ভাগ আকারে লিখি আর যখন যোগ থাকে তখন সেটাকে আমরা গুণ আকারে লিখি এটা আমি একটু এই পাশে বরং লেখা দিই তাহলে সুবিধাই হবে সাইড করে লেখা দিলাম আর এটাকে আমরা দেখতে পারি লিমিটেশন h টেন্ডস টু 0 log x plus h আমরা কি বলছি মাইনাস থাকলে ভাগ আকারে লিখতে হয় তো আমরা ভাগ আকারেই লিখলাম ওকে তারপরে দেখা যাচ্ছে এখানে কি হচ্ছে এই যে দেখো যদি আমরা দেখো এখানে ভাগ আসে তাই না তো এখানে আমরা কি আলাদা আলাদা করে লিখতে পারি এটাকে দেখো কি হবে log যদি আমরা এখানে x ডিভাইডেড বাই x লিখি প্লাস h বাই x লিখি যে শুধুমাত্র এই যোগ আছে দেখি এই দুটাকে আলাদা করে লিখলাম ডিভাইডেড বাই h দিই তাহলে আমাদের কি হচ্ছে লিমিটেশন h টেন্ডস টু 0 log x by x মানে হচ্ছে 1 প্লাস h বাই x ডিভাইডেড বাই h ওকে আচ্ছা এখন আমরা হয়তো বা যখন আমরা যখন 9-10 এর ম্যাথ করতাম ডিফারেন্সিয়েশনের কিছু ম্যাথ করতাম সেখানে আমরা ln 1 প্লাস x এর একটা সূত্র বসছিলাম যে এই x বাই x ডি মাইনাস x বাই 2 প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 আমি এই সূত্রটা একটু পাশে দিয়ে সুন্দর করে রেখে দেওয়ার চেষ্টা করি ln 1 প্লাস x আচ্ছা সেই ক্ষেত্রে সেটা আমার হচ্ছে মানটা হয় x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল তারপরে হচ্ছে মাইনাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এরপর তো আবার মাইনাস এভাবে করে চলতেই থাকে এটা হচ্ছে আমার ln 1 প্লাস x সূত্র আর আমরা অবশ্যই শুরুতেই বলে নিয়েছি যে ln আর log আমার কিন্তু একই ভিত্তি হিসেবে এসব ক্ষেত্রে কাজ করবে এটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার নেই যে এখানে তো ln নেই log আছে ln আর log কিন্তু এই ক্ষেত্রে সেম জিনিসই হবে তাই আমরা এইভাবে সূত্রটা বসাই দিই তাহলে এখানে কত x এর জায়গায় আমরা কত বসাই দিব h বাই x এই যে দেখো এখানে h বাই x কি এখানকার x তো x এর জায়গায় বসবে h বাই x 1 ফ্যাক্টোরিয়াল তো আমি আর লিখলাম না কারণ এটার মান কি 1 ফ্যাক্টোরিয়ালের মান আমরা আগেই বলছি 1ই হয় মাইনাস x স্কোয়ারের জায়গায় বসবে হচ্ছে h বাই x হোল স্কোয়ার ডিভাইডেড বাই এবার লিখতে হবে কারণ 2 ফ্যাক্টোরিয়ালের মান 1 না যেহেতু তাই 2 ফ্যাক্টোরিয়ালটা লিখতে হবে প্লাস h বাই x হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল এভাবে করে হচ্ছে আমাদের আচ্ছা সরি এরপরের মানটা অবশ্যই মাইনাস হবে প্রথম মানটা প্লাস দ্বিতীয় মানটা মাইনাস তৃতীয় মানটা প্লাস চতুর্থ মানটাও মাইনাস ডট 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 এভাবে করে চলতে থাকবে ডিভাইডেড বাই h ওকে এবার আমরা কি করতে পারি
এবার আমি সুন্দর মতো একটা করে এইচ কমন নিয়ে নিই। তার প্রথম পদটা হয় আমার 1/h, দ্বিতীয় পদটা হচ্ছে, দেখো আমি কি কমন নিছি, একটা করে এইচ কমন নিছি। এখানে আমার আসিল কত, এইচ স্কোয়ার। আমি এইচ স্কোয়ার থেকে এইচ কমন নিলে আমার ক্যারেক্টার এইচ থাকে, আর এখানে কত এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার তো নিচে চলে আসবে, আর এটা কত হবে, সেক্ষেত্রে সেটা হবে হচ্ছে 2x স্কোয়ার। আচ্ছা, আমাদের সূত্রের মধ্যে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমার ln 1 প্লাস এক্সের সূত্রটা হচ্ছে এই এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এরপরে হচ্ছে প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল হচ্ছে কাজ করে না, বা এখানে হচ্ছে আমাদের কোনো ফ্যাক্টোরিয়াল হচ্ছে নাই। আমরা যেটা বলছিলাম যে ফ্যাক্টোরিয়াল রয়েছে, কিন্তু এখানে কোনো ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের নেই। সূত্রটা কী তাহলে, এক্স ডিভাইডেড বাই 1, যে ln 1 প্লাস এক্স, এখানে প্রথমে বসবে এক্স ডিভাইডেড বাই 1, তারপরে বসবে মাইনাস, দ্বিতীয় পদের জন্য মাইনাস, আর এখানে বসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এরপরে হবে প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3, এরপরে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। এখানে কোনো ফ্যাক্টোরিয়াল হচ্ছে আমাদের নেই, তাহলে আমরা হচ্ছে এগুলো একটু ঠিক করি। যেহেতু আমরা বললাম যে আমাদের এখানে কোনো ফ্যাক্টোরিয়াল হচ্ছে নেই। আচ্ছা, মাইনাস ডট 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 এরকম করে যাচ্ছে। এবার দেখি আমরা, তার এখানে কি হয়, প্রথমে 1/x থাকে যদি আমি এইচ কমন নিই। তারপরে দেখো এখান থেকে এইচ স্কোয়ার ছিল, এইচ স্কোয়ার ছিল, আমি একটা এইচ কমন নিছি, আরেকটা এইচ থাকে, ঠিক আছে। আর দেখো এইটা কি হয়, এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার তো নিচে চলে আসবে, ভাগ আকারে আসে যেহেতু, নিচে চলে এসে 2x স্কোয়ার হয়ে যাবে। এখান থেকে আমি একটা এইচ কমন নিছি, আমার আরও দুইটা এইচ থাকে, আর এটা হয়ে যাবে হচ্ছে 3x কিউব মাইনাস ডট 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 এবার হয়ে যায় ডিভাইডেড বাই এইচ। এবার আমি এই এইচ বাদ দিয়া দিই, দেখো এখানে এইচ টেন্স টু 0। এখন এইচ টেন্স টু 0 হওয়ার কারণে কী হবে, যত জায়গায় এইচ আছে সবগুলি মান 0 হয়ে যাবে, শুধুমাত্র এই প্রথম পদ বাদে সবগুলিতে কী রয়েছে, একটা করে এইচ আছে। যেমন এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এরপর সবগুলিতে একটা একটা করে এইচ আসছে, শুধুমাত্র প্রথম যে পদটা আছে সেটাতেই কী নেই, এইচ নাই। তো প্রথম পদটা হবে 1/x, আর বাকি সব পদ হবে 0। তাহলে আমি পাবো হচ্ছে 1/x, যেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে নেক্সট ডিফারেন্সিয়েশনে যাই, যেটা হচ্ছে আমাদের 5 নম্বর ডিফারেন্সিয়েশন। এখানে আমরা করব হচ্ছে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন, এটাকে আমরা ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। আচ্ছা ওকে, তাহলে আমরা ডিডি এক্স সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করবো। যার নিয়ম হচ্ছে লিমিটেশন এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা সুন্দর মতো হচ্ছে মানগুলি শুধু একটু বসিয়ে দিই। লিমিটেশন এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে সাইন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স আমরা আগেই পাইছি, এফ অফ এক্সের মান হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। ওকে, এবার আমরা দেখি, আমরা কিন্তু সাইন এ মাইনাস সাইন বি এর সূত্র কিন্তু আমরা জানি, বা সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কিন্তু আমরা জানি। এখানে যদি আমি একটু দেখিয়ে দিই, সাইন সি মাইনাস সাইন ডি ইজ ইকুয়াল টু cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ওকে, এই সূত্র কিন্তু আমরা জানি, আমরা আগেই পড়ে আসছি। তার এখানে লিমিটেশন এইচ টেন্স টু 0 সাইন সি মাইনাস সাইন ডি, এটা সূত্র হবে 2 cos c প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এইচ।
ওকে, এবার আমরা সুন্দর মতো যদি একটু হিসাব করি, দেখো এখানে লিমিটেশন এইচ টেন্স টু 0 টু কস, এখানে এক্স আর এক্সে যোগ করলে কত হয় 2x, 2xকে যদি 2 দ্বারা ভাগ দিই হয়ে যাবে শুধু এক্স, আর প্লাস h/2 ইন্টু সাইন h/2 ডিভাইডেড বাই h। ওকে, আচ্ছা এবার আমরা কি করতে পারি, লিমিটেশন এইচ টেন্স টু 0, আমি এটাকে ধরো কস এক্স প্লাস h/2 রাখলাম। আর দেখো এখানে কি আছে সাইন h/2। আমি যখন এই দুইটাকে নিয়ে কাজ করব, যখন আমি যদি নিচে নামাইতে চাই তখন কি হয়ে যাবে, এই দুই উপরে আসে, যখন আমি নিচে নামাবো তখন কি হয়ে যাবে h/2, ঠিক কিনা? কারণ এই দুই এবার উপরে আসে, এবার আমি কি করতে চাচ্ছি এটাকে নিচে নামাতে চাচ্ছি, তখন এটা কি হয়ে যাবে, অবশ্যই h/2 হয়ে যাবে, অর্থাৎ এইচের সাথে এটা ভাগ হয়ে চলে যাবে h/2 যেভাবে আমি লিখছি। হ্যাঁ, এবার দেখো তুমি যদি এটাকে সিম্পলিফাই করো h/2কে, তখন এই 2 কিন্তু আবার উপরে চলে যাচ্ছে, এই যে 2 কিন্তু তখন গুণ আকারে থাকতেছে, তখন তুমি আবার 2 cos x প্লাস h/2 ইন্টু সাইন h/2 দেখতে পারতেছো, অর্থাৎ h/2কে যদি আমি সিম্পলিফাই করি এই 2টা তখন কি হয় উপরেই চলে যাচ্ছে যেটা আগে ছিল। তার মানে আমি অবশ্যই বুঝতে পারলাম বা আমি শিওর হতে পারি যে হ্যাঁ এই 2 যেটা উপরে আসে সেটাকে যদি আমি নিচে রেখি বা আমি যদি দেখতে চাই তাহলে h/2 হিসেবে দেখতে পারি। ওকে, আমরা একটু পরিষ্কার করি, সুন্দর করি। আচ্ছা ওকে, তাহলে আমরা কী বুঝতে পারলাম, আমরা চাইলে এভাবে দেখতে পারি। এখন দেখো এখানে যেহেতু দুইটা গুণ আকারে লিমিটেশন আসে, আমি দুইটাকে আলাদা আলাদা করে দেখি। যেমন প্রথমটার জন্য দেখি লিমিটেশন এইচ টেন্স টু 0 কস এক্স প্লাস h/2 এর সাথে ইন্টু দিয়া, আমি যদি আবার দেখি একটু নিচে লিখলাম যেহেতু পাশে আমাদের জায়গা নেই, লিমিটেশন এইচ টেন্স টু 0 সাইন h/2 ডিভাইডেড বাই h/2। তোমরা অবশ্যই পাশে লিখবা বা আমরা সবাই আমরা অবশ্যই পাশে লিখবো, কিন্তু পাশে জায়গা নিয়ে দেখে আমি নিচে লিখলাম। ওকে, চাইলে কিন্তু আমি এই দুইটাকে এভাবে করি, প্রথমে এটার সাথে গুণ আকারে দিয়েছি লিমিটেশনটাকে, লিমিটেশন এইচ টেন্স টু 0 তাকে প্রথম এটার সাথে গুণ দিলাম, তারপর লিমিটেশন এইচ টেন্স টু 0 তাকে এই সাইন h/2 ডিভাইডেড বাই h/2 এটার সাথে হিসাব করলাম। কী করলাম আমরা, প্রথমে লিমিটেশন এইচ টেন্স টু 0 তাকে কস এক্স প্লাস h/2 এর সাথে নিলাম, এবং পরবর্তীতে লিমিটেশন এইচ টেন্স টু 0 তাকে সাইন h/2 ডিভাইডেড বাই h/2 এর সাথে নিলাম। এখন আমরা অবশ্যই জানি, যদি আমি এখানে একটা জিনিস একটু দেখিয়ে দিই, লিমিটেশন এইচ টেন্স টু 0 সাইন h ডিভাইডেড বাই h এর মান অবশ্যই কত, অবশ্যই 1। লিমিটেশন এইচ টেন্স টু 0 সাইন h ডিভাইডেড বাই h এর মান অবশ্যই হচ্ছে, আমরা কি জানি 1। তো অবশ্যই আমার এই শেষের এই মানটা কত হবে, সাইন h/2 ডিভাইডেড বাই h/2। দেখো এখানে, অর্থাৎ এখানে যা পদ থাকবে h, এখানেও নিচে তাই পদ থাকতে হবে h, যদি থাকে তারই মান হবে 1। এখানে দেখো উপরে আসে h/2, নিচেও আসে হচ্ছে h/2, যেহেতু সেম পদ তার এটার মান কত 1। আচ্ছা, তাহলে আমরা লিমিটেশন সাইন h/2 ডিভাইডেড বাই h/2 এটার জন্য সুন্দর মতো ফার্স্টেই রেখা দিই, এটার মান হচ্ছে কত 1। আচ্ছা, এর সাথে আর বাকি কী থাকতেছে, লিমিটেশন এইচ টেন্স টু 0 কস এক্স প্লাস h/2। আচ্ছা, তো দেখো এখানে আমরা কি জানি, আমরা কিন্তু বলছি যে যত জায়গায় এইচ থাকবে, এইচ টেন্স টু 0-র জন্য এইচের মান কত হয়ে যাবে, যত জায়গায় এইচ থাকবে এইচের মান 0 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 1 ইন্টু কস এক্স প্লাস 0/2 মানে 0, তাহলে এখানে আমার থাকতেছে হচ্ছে কস এক্স ইন্টু 1, যেটা মানে হচ্ছে কস এক্সই থাকবে। এটা হচ্ছে আমার কি সাইন এক্সের ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে আজকে আমরা লেকচার 1-এ এই 5টি ডিফারেন্সিয়েশন করলাম, যেখানে আমরা সাধারণত মূল নিয়মের কনসেপ্ট ব্যবহার করে ম্যাথগুলি করার চেষ্টা করলাম।
আচ্ছা হুম হুম কিসে মামা ল্যাপটপ বন্ধ করুন কোন দিক দিয়ে দিয়া এটা কি অফ করুন হ্যাঁ করছিস না